আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। সেনা প্রধান বুঝে শুনেই বক্তব্য দিয়েছেন, বললেন শ্রম উপদেষ্টা। ঈদের আগে বেক্সিমকোর 14 প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনের প্রস্তুত থাকতে সেনা প্রধানের আহ্বান। 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টকে আরো আধুনিক করার ঘোষণা। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিব হাইকোর্টে খালাস। অন্য আসামিদের ক্ষেত্রে এমন রায় হতে পারে, আইনজীবীর মন্তব্য। জাতীয় নাগরিক কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামীকাল। স্বচ্ছতা, জবাবদিহির ভিত্তিতে কাজ করার তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টাইগারদের বড় প্রতিদ্বন্দ্বী রাওয়ালপিন্ডির বৃষ্টি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির বর্ধিত সভার এই মুহূর্তের অবস্থা জানতে আমরা আক্তার হোসেনের কাছে যাব। তিনি সভাস্থলে আছেন। বিএনপির যে বর্ধিত সভা চলছে আমরা জানি। আক্তার, এই মুহূর্তে সভাস্থলের সবশেষ পরিস্থিতি কি? হৃদয়, আপনি জানেন দীর্ঘ 7 বছর পর বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের এলডি হল মাঠে। এই মুহূর্তে বর্ধিত সভার যে প্রথম অধিবেশন কার্যক্রম সেটি শেষ হয়েছে। দুপুরের লাঞ্চ বিরতি এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই যে এখানে বিশাল সামিয়ানা করা হয়েছে। সারা দেশ থেকে প্রায় 4000 নেতারাই কিন্তু এসেছেন, বিশেষ করে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং গত 2টি নির্বাচনে যারা দল থেকে মনোনয়ন পেয়েছিলেন সেই সকল নেতারাও এসেছেন এবং আজকে স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সহ অন্যান্য সদস্যরা তারাও কিন্তু এসেছেন। আজকে সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়টি ছিল যে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছে, সেখান থেকে তিনি কিন্তু আজকে প্রধান অতিথি করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছেন। তো আজকে এই যে বর্ধিত সভার কি বার্তা দেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা এখন জানবো স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইয়াসিন আলী ভাইয়ের সঙ্গে, যে আজকে আসলে কি বার্তা তৃণমূলে যাবে এবং আগামী দিনের যে পরিবর্তিত প্রেক্ষাপটে যে রাজনীতির যে আপনাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বার্তা আপনাদেরকে দিলেন, কি নির্দেশনা? ধন্যবাদ চ্যানেল আইকে। দীর্ঘদিন বর্ধিত সভায় এই সভায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রাণের উচ্ছ্বাস। আজকে তারা তাদের নেতা জনাব তারেক রহমানের কাছে তাদের মতামত পেশ করবেন। বিশেষ করে আমাদের নেতা আজকে স্বাগত বক্তব্য আমাদের যে ইনফরমেশন দিয়েছেন, তিনি যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা বাস্তবায়নের জন্য তৃণমূল নেতাকর্মীদের তিনি বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে বলেছেন। এর মধ্যে আপনারা জেনেছেন যে 5 নম্বর দফাটি এটি জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে। সেটি হলো একজন ব্যক্তি দুবারই বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এতে যুব সমাজের জন্য 23 নম্বর দফাটি এবং নারী সমাজের জন্য 24 নম্বর দফাটি। বিশেষ করে আমরা যারা কৃষক পরিবারের সন্তান, দেশের মানুষ 80% কৃষক, সেই কৃষকদের নিয়ে তিনি 27 নম্বর দফা দিয়েছেন। এই দফা 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকে বলেছেন এবং বিশেষ করে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা লাল সূর্যের পতাকা অক্ষুণ্ণ রাখতে চেয়েছি, সেই অক্ষুণ্ণ রাখার জন্য তিনি একটি মানবিক সমাজ নির্মাণ করতে চান। সেই মানবিক সমাজ নির্মাণই আমাদের মেইন লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। হৃদয়, আসলে আজকের এই যে বর্ধিত সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথাই বলেছেন যে বিএনপি যে মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, সবাইকে নিয়েই সেই রাষ্ট্রটি গঠন করতে চায়। তো এই মুহূর্তে কিন্তু এখন যে বিরতি চলছে দুপুরের খাবারের, এরপরে দ্বিতীয় অধিবেশন শুরু হবে, সেটি হবে একটি ক্লোজ ডোর অধিবেশন। সেখানে তৃণমূলের যেই নেতারা রয়েছে তাদের কাছ থেকেও বক্তব্য শুনবেন, বিশেষ করে তৃণমূলের পরিবর্তিত পরিস্থিতি তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথবা তৃণমূল কর্মীদের কাছ থেকে, তৃণমূল নেতাদের কাছ থেকে তাদের যে কি পরামর্শ, সেই পরামর্শ দলের হাইকমান্ড শুনবেন এবং তারই আলোকে আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য দিক নির্দেশনা দেওয়া হবে। এবং নেতাকর্মীরা বলছেন যে আজকের এই সভা থেকে কিন্তু তার বেশ উজ্জীবিত এবং আজকের এই দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে যে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা এগিয়ে যাবেন এই প্রত্যাশা তারা। আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আক্তার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিএনপির বর্ধিত সভা থেকে।
দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কণ্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনো ষড়যন্ত্র চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। ন্যূনতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, কোনো প্রতিহিংসা নয়, সৌহার্দ্য আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপনাদের ত্যাগ জাতি মনে রাখবে, তবে এমন কিছু করা যাবে না যাতে এই সংগ্রাম নষ্ট হয়। রাহুল রয় রিপোর্ট। 2018-র 4 ফেব্রুয়ারি রাজধানীতে হয়েছিল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা। ঠিক 7 বছর পর সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভা। স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী কমিটির সদস্য, জেলা এবং থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন সভায়। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ারা, এমনকি যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন, তারা অংশ নেন বর্ধিত সভায়। 3,500-এর মতো অংশগ্রহণকারীর মধ্যে বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরাও যোগ দেন। 7 বছর আগের সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তিনি। সকালে হঠাৎই সবার প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূচনা বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। তরুণদের উদ্দেশ্যেও নিজের ভাবনার কথা জানান বেগম জিয়া। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। বেগম
খালেদা জিয়ার বক্তব্যের পরেই শুরু হয় বর্ধিত সভা। সভায় অংশ নেওয়া নেতারা দল নিয়ে মতামত তুলে ধরেন। তৃণমূল নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রাজনৈতিক দল। সাধারণ মানুষ বলছে, নতুন দল যদি স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কাজ করে তাহলে মানুষের সমর্থন পাবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন উঠে। তার এই ধারাবাহিকতায় ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দল। নতুন দল নিয়ে সাধারণ মানুষ জানিয়েছে তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশার কথা। নতুন দল হিসেবে তাদের আত্মপ্রকাশকে আমি স্বাগত জানাই অবশ্যই, আর অবশ্যই ভালো কাজের জন্য তাদেরকে আহ্বান করি। ছাত্ররা কলম ধরবে, তারা কেন রাজনীতি করবে? এদের তো রাজনীতি করা ইয়ে নাই। পাবলিক তখন দুসারাত না পারবো, আমাদের যেত না বিএনপি যেত, কোন দিকে যাবো? তাদের থেকে যদি ওনারা ভালো কিছু করে, জনগণ যদি এটা প্রকাশে বাস্তবে দেখতে পায়, তাহলে অবশ্যই জনগণ ওনাদের পাশে থাকবে। জনগণের শান্তি, দেশের শান্তি, এইটাই আমরা চাই, আর কিছু চাই না। আমরা তো চাবো অবশ্যই নতুন কেউ আসুক, নতুন কেউ এসে নতুনভাবে দেশটাকে গড়ুক। তাদের কাছে আমরা চাওয়া, আমরা সাধারণ মানুষ যাতে রাস্তার মধ্যে নিরাপদ থাকতে পারি। দুর্নীতিমুক্ত দেশ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈষম্যহীন সমাজ, জনকল্যাণমূলক কাজ, বাস্তবসম্মত পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা সাধারণ মানুষের। তরুণদের যদি আমরা জায়গা করে না দেই তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমরা তরুণরা ভালো কিছু করতে পারি। দুটা দলই দেখে আসছি, তো নতুন একজন হলে কম্পিটিটর তো থাকবে, সবাই ভালো করার চেষ্টা করবে, এটা আমার কাছে মনে হয়। তরুণদের তারুণ্য নির্ভর যদি একটি দল গঠন হয় তাহলে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য এটা বেটার হবে। নিশ্চিন্তে যেন মানুষ চলাফেরা করতে পারে, এটাই যেন তারা সফল করতে পারে। আমাদের বাংলাদেশকে যাতে এগিয়ে নিতে পারে তারা, এটাই নতুন দলের কাছে প্রত্যাশা করি আমরা। কেউ কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ করে দেওয়া ১৪টি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা ঈদের আগে পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। বেক্সিমকোকে যেসব ব্যাংক ঋণ দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেছেন, সেনাপ্রধান বুঝে শুনেই বক্তব্য দিয়েছেন। আমার কাজ ছিল শ্রমিকদের বেতনের ব্যাপারটা নিশ্চিত করা, শ্রমিকদের ওয়েলফেয়ার যতখানি পারা যায় ততখানি। আমি এই বিষয়ে অত্যন্ত কঠোরভাবে কালকে বলেছি যে আমরা শুধু বেক্সিমকো নিয়ে পড়ে আছি। এই বেক্সিমকোকে টাকা দিল কে? এত ভয়ে যে ৫০,০০০ কোটি টাকা দিয়ে তো সব মিলে, না ৪০,০০০ কোটি টাকা। অফিসার হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, ইনকোয়ারি করবে ফাইন্যান্স মিনিস্ট্রি। সাতক্ষীরা ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির দলীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাকে দেওয়া ১০ বছরের সাজা বাতিল করে ওই রায় দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেছেন, অন্যান্য আসামিদের ক্ষেত্রে এই ধরনের রায় হতে পারে। রিভিশন আবেদন শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এই রায় দেন। ২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান শেখ হাসিনা। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারুয়া উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি যাত্রীবাহী বাস রাস্তার উপরে রেখে তার গাড়িবহরে হামলা চালায়। হামলা তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিক সহ দলীয় অনেক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলিম উদ্দিন বাদী হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু সহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৭৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন। তো এই ঘটনা হচ্ছে ২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় ১০ বছরের সাজা প্রদান করেন।
আজকে এই মামলায় রায় ঘোষণার মধ্যে দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। বাসাবাড়ি বা অফিসের শোভা বর্ধনের জন্য দেশে অ্যাকোয়ারিয়ামের পাশাপাশি টেরেরিয়ামও পরিচিত হয়ে উঠছে। কাচের আবদ্ধে গড়ে ওঠা বাস্তুসংস্থান বা টেরেরিয়াম কালচারে যুক্ত হচ্ছেন দেশের শৌখিন ও তরুণ উদ্যোক্তারা। এই শিল্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন ঢাকার মোহাম্মদপুরের শাহরিয়ার মাহফুজ আশফি। বিস্তারিত জানাচ্ছেন শাহিক সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩:০৫ ফ্রিতে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দুই দলই টানা ২ ম্যাচ হেরে বিদায় ঘণ্টা ঝুলিয়েছে গলায়, তাই নিয়ম রক্ষার ম্যাচে নামবে ওয়েস্ট পাকিস্তান ও বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে আজ বিকেল ৩টায়। আদিল আহমেদ শানের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপ থেকে ভারত নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিতের পরই বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি হয়ে উঠেছে শুধুই নিয়ম রক্ষার। তবে হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশের সুযোগ পাকিস্তানের বিপক্ষে মর্যাদার ম্যাচে জয় দিয়ে আসর শেষ করা। নবম আসরে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে হারের চেয়ে বড় কথা, দু দলের বিপক্ষে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি নাজমুল শান্তর দল। বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানের বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের। প্রিপারেশনটা খুব ভালো হয়নি, যে একটা ফর্মেট থেকে আরেকটা ফর্মে তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করাটা যে কীভাবে করতে হয় ছেলেরা চেষ্টা করতেছে। একটা সিস্টেমের মধ্যে আসলে হয়তো তখন আমাদের এই ছেলেগুলো আরো ভালো অবস্থানে যাবে। সো এই ম্যাচেও যদি তারা একটা টিম হিসেবে তারা যদি আবার ভালো খেলতে পারে, সেটা ভবিষ্যতে তাদের জন্য অনেক বেটার কিছু করতে পারে। ওয়ানডের মুখোমুখি পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ। ৩৯ বারের দেখায় মাত্র 5 বারই জিতেছে টাইগাররা। 2018 এশিয়া কাপের পর 3 বারের দেখায় পাকিস্তানকে হারাতে পারেনি লাল সবুজরা। ওদিকে পাকিস্তানের মাটিতে 12 বারের দেখায় কখনো না জেতা টাইগারদের চ্যালেঞ্জ সেই রেকর্ড ভাঙা। তৌহিদ বলেন, জাকির বলেন, শান্ত বলেন, যারাই পারফর্ম করছে বা বলাররা যে এই টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করছে, সেটা দল হিসেবে আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে দিবে। উইকেটে টপ অর্ডারদের ব্যর্থতা টাইগারদের ভোগালেও তাসকিন, নাহিদ রানারদের দুর্দান্ত পেস বোলিং বড় চ্যালেঞ্জ পাকিস্তান শিবিরে। They have like very skillful fast bowlers, especially Naheed Rana. He's got height, he's got pace. Taskin is a very skillful bowler. Another one, Mustafiz, very experienced. এ ম্যাচ দিয়ে ওয়ানডেকে বিদায় জানাতে পারেন চলতি আসরে আলো ছড়াতে না পারা অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বাংলাদেশ পাকিস্তানের শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে রাওয়ালপিন্ডিতে দুপুরের পর থেকেই রয়েছে হালকা ও ভারী বর্ষণের সম্ভাবনা। আদিল আহমেদ শান, চ্যানেল আই। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের আগে অভিজ্ঞ মত দিতে আমাদের স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। স্বাগত আপনাকে হান্নান সরকার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব ছোট্ট করে আপনাকে প্রথমে যে প্রশ্নটি করছি যে আপনি জানেন যে আজকে নিয়ম রক্ষার ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তান, তো কাকে এগিয়ে রাখছেন? এগিয়ে তো নিজের দেশকেই রাখতে হবে। আসলে দুই দলই যেভাবে খেলেছে প্রথম দুটো ম্যাচ, সেখান থেকে আসলে কাউকে এগিয়ে পিছিয়ে রাখাটা খুবই টাফ। আপনি যে ধরনের ক্রিকেট আশা করেছিল পাকিস্তানি দর্শকরা তাদের হোম ক্রাউডের অ্যাডভান্টেজটা নিবে, সেটা আসলে নিতে পারেনি। পাশাপাশি বাংলাদেশও যেভাবে প্রত্যাশা ছিল, আমরা আসলে ব্যাটিংটা কলাপস করেছি। বলাররা ভালো বল করেছে, বাট ব্যাটিংয়ে কলাপস করেছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোনো দলকে খুব এগিয়ে রাখার সুযোগ নেই। আজকের দিনটা আসলে দুই দলই সমানভাবেই শুরু করবে 50-50 অবস্থান থেকে। বাট ভালো ক্রিকেট যে খেলতে পারবে তারাই আজকে উইন করবে হয়তো। আর বাংলাদেশ যদি টস জিতে তাহলে ব্যাটিং বা বোলিং কোনটি নেওয়া উচিত? একই সাথে আরেকটি প্রশ্ন করে রাখি যে মাহমুদুল্লাহ এবং মুশফিকের কি আজকে অবসর নেবেন কিনা? প্রথমে টসের বিষয়টা বলি। টসে যেই জিতবে আমার ধারণা তারা চেস করতে চাইবেন। টসে উইন করে বোলিংটা আগে করবেন এবং চেস করবেন, বিকজ এই উইকেটে যেখানে খেলা হচ্ছে এখানে চেস করলে ব্যাটিংটা একটু সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে কিন্তু এখানে যে খেলাটা ছিল সেটা বৃষ্টির কারণে হয়নি, সো সেখান থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে। বাট আমার মনে হয় যে টস উইন করলে বোলিংটাই নেবেন, পরে ব্যাটিং করে চেস করাটা সহজ হয়, সেই চিন্তাটাই করবেন যে কোনো দলই, সেটা পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে। আর মুশফিক আর মাহমুদুল্লাহ যে বিষয়টি বলেন, এটা অফিসিয়ালি কোনো নিউজ নেই আমাদের কাছে। যেহেতু আমি সিলেক্টর, এরকম কোনো নিউজ থাকলে হয়তো আমার কাছে পৌঁছে যেত। এরকম কোনো এখনও আমরা ইনফরমেশন পাইনি।
আমার কাছে মনে হয় যে ওরা কন্টিনিউ করার চিন্তা রয়েছে, কারণ যদি সেটা করতেন তাহলে হয়তো বা এখন পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা নিউজ পেয়ে যেতাম। বাট এখনও তাদের রিটায়ারমেন্ট বা তারা এই ফরম্যাটটা ছেড়ে দিবেন কিনা সেই ধরনের কোনো নিউজ আমাদের কাছে নেই। অন্তত দেশে আসার পরে কোনো আলোচনা হলে সেটা হতেও পারে। হান্নান সরকার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। দেশে প্রায় 15 লাখ জটিল কিডনি রোগীর বিপরীতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যয়বহুল চিকিৎসার কারণে কিডনি জটিলতায় আক্রান্ত 75% রোগী মারা যায় বিনা চিকিৎসায়। এই অবস্থায় নীরব ঘাতক ডায়াবেটিস রোগ আগেই শনাক্ত করা এবং রক্তে সুগারের উচ্চ মাত্রা নিয়ন্ত্রণ করা গেলে কিডনি রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকেকের রিপোর্ট। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর বারডেম হাসপাতালে কর্মশালা ও আলোচনা সভা। কিডনির গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ফাস্ট ফুড ও অতিরিক্ত খাদ্যাভ্যাস, অলস জীবনধারণ পরিবর্তন করে হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম এবং শিশুদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করার আহ্বান জানান। সুতরাং আমরা শুধু ডায়াবেটিস চিকিৎসা করে দেখা গেল পেশেন্ট মেরে গেল। এই জন্য আমরা এই দুইটা যদি করতে পারি, আর্লি স্টেজ প্রি ডায়াবেটিক, আর্লি স্টেজ ডিটেকশন, এটাই আমাদের মোটো হওয়া উচিত। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, নীরব ঘাতক ডায়াবেটিসে কেউ আক্রান্ত হলে সেই রোগীরা উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা এবং হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত হন। ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ রোগীর মৃত্যু হয় হৃদরোগে। ডায়াবেটিস যদি মৃত্যু না পেত তাহলে কিডনি রোগও মৃত্যু পেত না। একটা কিডনি রোগী কিডনি ফেলিওর হওয়ার পরে সে 3 মাস পরে ডায়ালিসিস বন্ধ করে দেয়, 6 মাসের মধ্যে তার মৃত্যু হয়। 25% রোগী তার কিডনি চিকিৎসা করার সামর্থ্য আছে বর্তমানে। 75% কিডনি রোগীর কোনো সামর্থ্যই নাই কিডনি চিকিৎসা করা, এবং এই রোগীগুলোই মোটামুটিভাবে 3 থেকে 6 মাস পরেই মৃত্যুবরণ করে যায়। বিশেষজ্ঞরা সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়াবেটিস শনাক্তের পাশাপাশি কিডনি জটিলতা আগেই শনাক্ত করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। জান্নাতুল বাকেকা, চ্যানেল আই, ঢাকা। নিটল ডাটা কৃষি সংবাদ। পয়লা মার্চ মধ্যরাত থেকে সারা দেশে নদ নদীতে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। 30 এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম। নিষেধাজ্ঞার এই সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলে প্রস্তুতি নিয়েছেন। অভিযানের সময় জেলেরা খাদ্য সহায়তা হিসেবে চাল পাবেন। এই সহায়তাকে কম বলছেন জেলেরা। প্রকৃতি সংবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর ব্যতিক্রমী খাবারের কারণে পর্যটকদের অন্যতম গন্তব্য কক্সবাজারের রাখাইন পল্লী। আদিবাসীদের ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে সেখানে ছুটে যান দেশ বিদেশের পর্যটকরা। এরই ধারাবাহিকতায় পর্যটকদের আকর্ষণে রাখাইন সহ স্থানীয় খাবার ও সংস্কৃতির ব্যতিক্রমী প্রদর্শনী পালঙ্কি পার্বণের আয়োজন। এমন উদ্যোগ পর্যটন বিকাশে সহায়ক হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। সেনা প্রধান বুঝে শুনেই বক্তব্য দিয়েছেন, বললেন শ্রম উপদেষ্টা। ঈদের আগে বেক্সিমকোর 14 প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনের প্রস্তুত থাকতে সেনা প্রধানের আহ্বান। 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টকে আরো আধুনিক করার ঘোষণা। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিব হাইকোর্টে খালাস। অন্য আসামিদের ক্ষেত্রে এমন রায় হতে পারে, আইনজীবীর মন্তব্য। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামীকাল। স্বচ্ছতা, জবাবদিহির ভিত্তিতে কাজ করার তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টাইগারদের বড় প্রতিদ্বন্দ্বী রাওয়ালপিন্ডির বৃষ্টি।
এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।